চলো আজকে জন ডনের একটা কবিতা নিয়ে আলোচনা করা যাক। কবিতার নাম আ ভ্যালিডিকশন। ফরবিডিং মর্নিং। এটা সেই পোয়েমটা যেটা জন ডান তার স্ত্রীর জন্য লিখেছিলেন। আর এটাই সেই কবিতা যেই কবিতায় জন ডান দুজন লাভারকে কম্পাসের দুটো বাহুর সাথে কম্পেয়ার করেছেন। অর্থাৎ তোমরা নিশ্চয়ই কম্পাস দেখেছো, জ্যামিতি বক্সে থাকে, যেটাকে কাটা কম্পাস বলে, সেটার সাথে কম্পেয়ার করেছেন। অনেক সুন্দর একটা পোয়েম। এই পোয়েমে জন ডান নিজের নলেজের অনেক সমৃদ্ধির পরিচয় দিয়েছেন। অর্থাৎ তার নলেজ অনেক সমৃদ্ধশালী ছিল, তার চিন্তা ভাবনা অনেক ভালো ছিল, অনেক সুন্দর চিন্তা ভাবনার অধিকারী ছিলেন তিনি, অনেকটা আধ্যাত্মিক টাইপের। এজন্যই তো তাকে মেটাফিজিক্যাল পয়েন্ট বলা হয়, তাই না? তো চলো ডিসকাস করে আসি এই পোয়েমটা। চলো শুরু করা যাক। প্রথমে চলো এই পোয়েমটার নাম এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জেনে আসি। তো এখানে দেখো, ভ্যালিডিকশন মানে হচ্ছে কাউকে বিদায় দেয়া, অর্থাৎ কেউ চলে যাচ্ছে তাকে বিদায় দেয়া। তো এটার মানে এটা দাঁড়াচ্ছে, যদি কেউ বিদায় নেয় তোমার থেকে, যদি কেউ তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তো তাকে সুন্দরভাবে বিদায় দাও। এবং ফরবিডিং মর্নিং, অর্থাৎ তাকে কাঁদতে মানা করো বা তাকে শোক প্রকাশ করতে নিষেধ করো, ভুলে যাও। এই কবিতাটা জন ডান লিখেছিলেন তার প্রেগন্যান্ট ওয়াইফ অ্যান মোর এর জন্য। তোমরা হয়তো জেনে থাকবে জন ডান তার স্ত্রীকে বিয়ে করার জন্য জেলে পর্যন্ত গিয়েছিলেন বিয়ে করার কারণে। আর এই কবিতাটা জন ডান তখন লিখেছিলেন যখন তিনি ঘোরার জন্য ইউরোপ যাচ্ছিলেন। তো সে সময় সে তার বন্ধুর সাথে ট্রাভেল করছিল। তো তার প্রেগন্যান্ট স্ত্রীকে সে নিরাশ দেখেছিলেন কোনো একটা কারণে, এবং এই কবিতাটা তখন লেখা। অর্থাৎ আমরা দূরে যাচ্ছি এটা নিয়ে কোনো মন খারাপ করার বিষয় নয়, বরং কারণ আমাদের সম্পর্কটা ফিজিক্যাল নয়, স্পিরিচুয়াল। তো আমরা কাছে থাকি বা দূরে, এতে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এই বিষয়টাই প্রুভ করেছেন এই কবিতায় জন ডান। অ্যাজ ভার্চুয়াস ম্যান পাস মাইল্ডলি অ্যাওয়ে। অর্থাৎ যখন কোনো নোবেলম্যান মারা যায় তখন সে অনেক শান্তিপূর্ণভাবে চলে যায়, অনেক শোরগোল করে যায় না। অ্যান্ড whisper to their souls to go। শান্তিতে তারা দুনিয়া ছাড়ে এবং নিজের সোলকে অনেক শান্তিপূর্ণভাবে যেতে দেয়। While some of their sad friends do say। যখন জেন্টল মানুষ মারা যায়, নোবেল মানুষ মারা যায়, কিছু বন্ধুরা বলে the breath goes now and some say no। তখন কি বলে? বলে যে এই সব মানুষদের, অর্থাৎ তার, আরো কিছুদিন বেঁচে থাকা উচিত ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ বলে যে না, এরকম লোকদের তো মারা যাওয়াই উচিত নয়। তবুও ভার্চুয়াস ম্যানরা চুপচাপ চলে যায়। তো এই বিষয়টা দেখে সে তার ওয়াইফকে বলছে, জন ডান, সো লেট আস মেল্ট অ্যান্ড মেক নো নয়েজ। অর্থাৎ আমাদের দুজনেরও চুপচাপ চলে যাওয়া উচিত দূরে, কোনো শব্দ না করে, কোনো গোলমাল না করে। নো ডিয়ার ফ্লোটস নর সাই টেম্পেস্টস মুভ। তো আমরা নিজেদের অশ্রু দিয়ে কান্না, তুফান, ঝড় তুলে নিয়ে আসবো না। টেম্পেস্ট মানে হচ্ছে এখানে তুফান, এবং ফ্লাডস মানে হলো বন্যা। টু আর প্রফেনেশনস অফ আওয়ার জয়। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে এরকম করলে আমাদের জয়কে ইনসাল্ট করা হবে। টু টেল দ্য লেডি আওয়ার লাভ। আমরা দুনিয়াকে আমাদের ভালোবাসার ব্যাপারে বলতে পারবো। লেডি অর্থাৎ দুনিয়া বা পৃথিবী। তো এখানে কি বোঝাচ্ছে? আমরা কোনো আওয়াজ না করে চুপচাপ আলাদা হয়ে যেতে পারি। সো লেট আস মেল্ট। মুভিং অফ দ্য আর্থ ব্রিং হার্মস অ্যান্ড ফিয়ার। যখন পৃথিবী মুভ করে, নড়াচড়া করে, অর্থাৎ ভূমিকম্প আসে, আর্থকোয়েক আসে, সে তার সাথে হার্মস নিয়ে আসে, ভয় নিয়ে আসে, ক্ষতি নিয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প একা আসে না, তার সাথে সে নিয়ে আসে অনেক ভয়, ক্ষয়ক্ষতি। এই বিষয়টা বোঝাচ্ছে। মানুষ কি করে? ম্যান রেকন, অনুমান করে। হোয়াট ইট ডিড অ্যান্ড মিন্ট। তো মানুষ কিসের অনুমান করে? সেই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হলো এবং কি কি হলো সেই বিষয়টা। বাট ট্র্যাপিডেশন অফ দ্য স্পিয়ার্স, স্পিয়ার্স মানে হচ্ছে প্ল্যানেট বা গ্রহ,
এগুলো যখন ঘোরে অর্থাৎ যে গ্রহগুলো আছে সে সবাই তো নিজ কক্ষপথে ঘুরতে থাকে, তো তারা যখন ঘোরে, দো গ্রেটার ফার ইজ ইনোসেন্ট, এই যখন ঘোরে এগুলো তখন তো এটা আর্থকুয়েকের থেকেও বেশি বড় বা ভয়ানক বা বেশি কম্পমান। অর্থাৎ তারা যখন ঘোরে তখন এটা আর্থকুয়েকের থেকে বেশি জোরে ঘোরে, কিন্তু আর্থকুয়েকের মতো ক্ষয়ক্ষতি করে যায় না। অর্থাৎ এরা ইনোসেন্ট হয়, এদের ঘোড়া কোনো ক্ষতি করে না, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আর্থকুয়েকের থেকেও বড় বিষয়, কিন্তু এরা কোনো ক্ষতি করে না। মানে কবি এখানে বোঝাচ্ছেন ছোট ছোট বিষয়গুলো বেশি ভয়ানক হয়ে থাকে, বেশি শব্দ করে, বেশি আওয়াজ করে, বেশি ক্ষতি করে। তুলনামূলক বড় জিনিসগুলো কম ক্ষতিকর হয় এবং কম আওয়াজ করে, কম গোলমাল করে। তিনি এখানে বোঝাচ্ছেন আমাদের প্রেমটাও এতটাই বড়। এরপরে জর্ডান বলেন, ডাল সাবলিনারি লাভার্স লাভ। সাবলিনারি মানে হচ্ছে এই সংসারে কিছু ডাল লাভার্স রয়েছে, তাদের ভালোবাসা, হুজ সোল ইজ সেন্স, যাদের আত্মা শুধু ফিজিক্যাল লাভে বিশ্বাস করে, ক্যানট অ্যাডমিট অ্যাবসেন্স। তো সেই লাভার্স নিজের সঙ্গীর অনুপস্থিতিকে সহ্য করতে পারে না, বিকজ ইট ডট রিমুভ দোজ থিংস হুইচ এলিমিনেটেড ইট। অর্থাৎ সেই সাথী যখন তার থেকে দূরে চলে যায়, তো সেই বিষয়টা, সেই চিন্তা ভাবনাটাও তার থেকে দূরে চলে যায়, যেটার কারণে সে কাছে এসেছিল। ইট মিনস শরীর বা ফিজিক্যাল লাভ, হুইচ এলিমেন্টেড ইট, অর্থাৎ যে বিষয়, যে কারণে তারা মিলেছিল। বাট উই বাই আ লাভ সো মাচ রিফাইন্ড, কারণ আমরা আমাদের ভালোবাসার কারণে অনেক রিফাইন্ড হয়েছি, অর্থাৎ আমরা পিওর হয়েছি, পবিত্র হয়েছি। রিফাইন্ড মানে হচ্ছে পিওর হওয়া বা পবিত্র। দ্যাট আওয়ারসেলভস নো নট হোয়াট ইট ইজ, অর্থাৎ আমরা নিজেরাই জানি না এটা কি, হোয়াট ইট ইজ। ইন্টারঅ্যাসিওর্ড অফ দ্য মাইন্ড, আমাদের দুজনের প্রতি মন থেকে এত ভরসা রয়েছে, কেয়ারলেস আই স্লিপস অ্যান্ড হ্যান্ডস টু মিস, যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হ্যান্ডস, আইস, লিপস বা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর কোনো খেয়ালই নেই। অর্থাৎ আমরা ভুলে গেছি যে এগুলো এক্সিস্ট করে, আমরা এগুলোর কথা চিন্তাও করি নাই। আওয়ার টু সোলস দেয়ারফর হুইচ আর ওয়ান, আর এই কারণে আমাদের যে দুটো আত্মা রয়েছে সেটা এখন একটা আত্মা। দো আই মাস্ট গো, তো যখন আমি চলে যাব, এন্ডিওর, এই বিষয়টা এন্ডিওর করবে, নট ইয়েট আ ব্রিজ, এটা ভাঙবে না। আ ব্রিজ মানে হচ্ছে এটা ভাঙবে না। বাট অ্যান এক্সপেনশন, এটা ভাঙবে না কিন্তু পূর্বের, এক্সপেনশন মানে হচ্ছে পূর্ববর্তী, আগের। লাইক গোল্ড টু এরিথিনাস বিট, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে সোনাকে যত তুমি ভাঙার চেষ্টা করো সেটা কিন্তু ভাঙে না, বরং সেটা সমানে ছড়াতে থাকে, পাতলা হতে থাকে, ছড়িয়ে যেতে থাকে, কিন্তু কখনোই ভাঙে না। তো আমাদের প্রেমও এরকম, দূরত্ব সহ্য করতে পারে কিন্তু ভাঙতে পারে না। তো হচ্ছে যখন সোনাকে অর্থাৎ গোল্ড, যখন সেটাকে বাড়ি দেওয়া হয় বা ভাঙার মানে ছড়ানো হয়, বাড়ি দেওয়া হয়, আঘাত করা হয়, তখন সেটা হাওয়ার মতো পাতলা হতে থাকে কিন্তু ভাঙে না। সায়েন্সও এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে যে সোনার মতো ফ্লেক্সিবল ধাতু কিছু হয় না, অর্থাৎ সোনা অনেক ফ্লেক্সিবল একটা ধাতু। আমি বলেছিলাম না জর্ডান এখানে অনেক নলেজের পরিচয় দিয়েছে তার, সে স্পেস সম্পর্কে বলেছে, সে এখন গোল্ড সম্পর্কে বলছে। ইফ দে বি টু, অর্থাৎ মেনে নাও, ধরে নাও যদি আমাদের আত্মা আলাদা আলাদা হয়ে থাকে বা আলাদাও হয়ে থাকে, দে আর টু সো, তারা এমনভাবে আলাদা, অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু, যেন এক কম্পাসের দুই প্রান্ত, অর্থাৎ কম্পাস, জ্যামিতি বক্সের যে কম্পাস থাকে যেটা দিয়ে গোল বৃত্ত আঁকা যায় বা মাপ নেওয়া যায়, যেটাকে কাটা কম্পাস বলে, সেইটার দুটা বাহুর মতো, অর্থাৎ দুটা পা থাকে কম্পাসটার, ওই রকম দুইটা লম্বা চোখা জিনিসটার মতো, যেন তারা টুইন্স, একটা কম্পাসের দুটো পা। এরপরে তার ওয়াইফকে জর্ডান বলে, দাই সোল দ্য ফিক্সড ফুট, অর্থাৎ তোমার সোল, তোমার আত্মা তো কম্পাসের ফিক্সড ফুট, কম্পাসের সেই পা যেটা ফিক্স থাকে, মেক্স নো শো টু মুভ, আর এরকম মনে হয় যেন এটা কোথাও মুভ করছে না, বাট ডথ, কিন্তু সেটা মুভ করে,
ইফ দ্য আদার ডু অর্থাৎ যখন সেই কম্পাসের আরো একটা পা মুভ করে তখন সে নিজের অক্ষের উপরেই মুভ করে, কিন্তু সেটা দেখা যায় না। অ্যান্ড দো ইট ইন দ্য সেন্টার সিট, এবং সেই পাটা সেন্টারে থাকে। ইয়েট ওয়েন দ্য আদার ফর ডথ রোম, তখনও সেটা আলাদা দূরে ঘুরতে থাকে। ইট লেন্সের মানে হচ্ছে ঝুঁকে। অ্যান্ড হরকেন্স আফটার ইট, হরকেন্স মানে হচ্ছে সেটা শোনে। অ্যান্ড গ্রোস এরেক্ট অ্যাজ দ্যাট কামস হোম, আর সেই পাও দাঁড়িয়ে যায় যখন পরবর্তী পাটা কম্পাসের ঘুরে কাছে আসে বা বাসায় চলে আসে। কাম হোম বাড়ি ফিরে আসে বা নিজ অক্ষের ওপর চলে আসে। অর্থাৎ কম্পাসের দুটো পাকে তুমি যখন আবার মেলাবে তখন সেটা নর্মাল হয়ে যাবে, আগের মতো আর দূরত্ব থাকবে না তাদের মধ্যে, বোঝা যাবে না যে সেটা দূরে আলাদা আলাদা কক্ষপথে ছিল। তো লাস্ট লাইনগুলো নিজের ওয়াইফকে জর্ডান বলে, such wealth thou be to me, এরকমই তুমি আমার জন্যেও, who must like the other foot, অর্থাৎ আলাদা ফুটের মতো, অর্থাৎ আলাদা সেই কম্পাসের পায়ের মতো, অর্থাৎ আমি অবলিকলি রান, আর যেটা ঘুরছে যে ফুটটা, সেই ফুটটা আমি স্বয়ং। তার ফার্মনেস মেক্স মাই সার্কেল জাস্ট, এই লাইনের অর্থ তোমার যে লয়ালিটি রয়েছে সেইটা এই সার্কেলকে আরো অনেক সুন্দর বানায়, অর্থাৎ আমাকেও লয়াল রাখে। দার ফার্মনেস অর্থাৎ তোমার লয়ালটি মেক্স মাই সার্কেল জাস্ট, আমার বৃত্তকে সুন্দর রাখে বা আমাকেও লয়াল রাখে। অ্যান্ড মেক্স মি এন্ড হোয়ার আই বিগান, আর এই কারণে আমি সেখানেই ফিরে আসি যেখান থেকে আমি শুরু করেছিলাম, ঠিক ওই সার্কেলটার মতো। ইট মিনস তোমার কাছে। তো এটাই ছিল জন ডানের এই কবিতাটা। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.